রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। বাসার ভেতর টাকার খনি। কর্মকর্তারা জানালেন 5টি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছেন তারা। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আইন বিধি লঙ্ঘন করে। এদিকে আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গুলশানের বাসভবনে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। 500 কোটি টাকা এবং বস্তা বস্তা স্বর্ণালংকার জব্দ করে সেনাবাহিনী। রাষ্ট্রপতিও আটক হয়। ফেসিস্ট তারেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে বঙ্গভবন ছাড়া করে মনে মনে ভাবতেছিল মেলা বড় একখান কাম করে ফেলছি, আওয়ামী লীগের হাত থেকে বেশ খানিকটা বাঁচা যাইব, একটা স্বস্তির নিঃশ্বাস নিতেছিল। ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। সব সিন্ধুকই 1000 টাকার নতুন নোটে ভরা। সব টাকা একত্র করতে দরকার হয় 15টি বস্তার। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত অপরাধের বিচারে কোনো সাংবিধানিক জটিলতা নেই, কারণ সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনো আদালতে ফৌজদারি অপরাধের জন্য চুপ্পুকে অভিযুক্ত করার সুযোগ ছিল না। দর্শক, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গুলশানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আকুন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেখতে পাচ্ছেন যে গুলশান একে যে সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনে কিন্তু রয়েছে গ্রিন ভিলা। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসএফ থেকে শুরু করে সেনাবাহিনী এবং যে ভয়াবহভাবে ফেঁসে গেলেন এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনীর অভিযানে বিশাল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এবং গোপন রহস্যগুলা বেরিয়ে আসে। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন 2 দিন আগে এবং তিনি পদত্যাগ করার পরই দেশের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে এবং সবাই সরাসরি বলতেছে এই রাষ্ট্রপতির যাতে শাস্তি হয়, কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনার সাথে ছিল এবং শেখ হাসিনার সাথে ক্ষমতায় থেকেও লিঙ্ক করা ছিল। দর্শক শ্রোতা, এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থা এবং তার বাসভবনের অভিযানের বিষয়ে সকল তথ্যগুলো দেখাবো এবং রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বা নতুন রাষ্ট্রপতির বিষয়ে সবকিছুই এক এক করে ধারাবাহিকটি দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন, এই একটি মাত্র প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে, ড্রয়িং রুমে আর চায়ের কাপে সবচেয়ে বড় ঝড় তুলেছে। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মধ্যে নতুন একজনকে ওই চেয়ারে বসাতে হবে। কিন্তু কে বসবেন ওই চেয়ারে? যে মানুষটির নাম নিয়ে এখন পর্দার আড়ালে সবচেয়ে বেশি দর কষাকষি চলছে, তার নাম শুনলে আপনিও চমকে উঠবেন। রাজনীতি যে কতটা রহস্যময় আর স্বার্থের এক অদ্ভুত খেলা, সেটা বুঝতে হলে আপনাকে বর্তমান পরিস্থিতির একটু গভীরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দানে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা ছাড়ার পরপরই দেশ ছেড়ে চলে যাবেন। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে এমনও দাবি করে বসলেন যে তার বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। একটি পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল তাকে দেশ পলাতক প্রমাণের জন্য। কিন্তু এই সমস্ত জল্পনা আর গুজবের মুখে ছাই দিয়ে ডক্টর ইউনূস এমন এক বিবৃতি দিলেন যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে পাল্টে দিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই দেশেই তার জন্ম আর এই দেশেই তার মৃত্যু হবে। তিনি কোথাও যাচ্ছেন না, গুলশানের বাড়িতেই থাকবেন। তার এই একটি মাত্র বাক্য যেন অনেকের সাজানো বাগান তছনছ করে দিল। আর ঠিক এর পরই শুরু হলো রাজনীতির নতুন এক দাবা খেলা। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি বিস্ফোরক তথ্য জনসম্মুখে আনেন। তিনি জানান ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। খবরটি ছড়ানোর পর রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে ওঠার জোগাড়। রাজনীতিতে স্মৃতি যে কতটা ক্ষণস্থায়ী, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে ফিরে তাকান। এই বিএনপি একসময় ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের মন্তব্য করত? তাকে রীতিমতো রাষ্ট্রের শত্রু হিসেবে প্রমাণের একটা চেষ্টা ছিল। তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর আজ সেই একই দল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন? এর পেছনের কারণটা শুধুই কি সম্মান দেখানো, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে রাজনীতির মঞ্চে অভিনেতাদের মুখোশ বদলের দুটো বাস্তব উদাহরণ আপনাকে দেখাতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতি আসলে কিভাবে চলছে। প্রথম উদাহরণটি হলেন খলিলুর রহমান।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সেই সময় বিএনপির শীর্ষ নেতারা তাকে নিয়ে এমনভাবে কথা বলতেন যেন তিনি দেশের সবচেয়ে বড় শত্রু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো সরাসরি খলিলুর রহমানকে বিদেশি দালাল বলেও আখ্যা দিয়েছিলেন। টকশো, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই একটাই রব ছিল যে এই লোকটা দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই খলিলুর রহমান আজ বিএনপির সরকারের মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। শুধু মন্ত্রী নন, তিনি এখন সরকারের পররাষ্ট্র ও কূটনৈতিক কৌশলের প্রধান স্থপতি। জাতিসংঘে তার ভূমিকা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সাথে যে বাংলাদেশ একসময় মাথা নিচু করে কথা বলতো, সেই বাংলাদেশ আজ চোখে চোখ রেখে সমানে সমান কথা বলছে। ফেসিস্ট তারেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে বঙ্গভবন ছাড়া করে মনে মনে ভাবতেছিল মেলা বড় একখান কাম করে ফেলছি, আওয়ামী লীগের হাত থেকে বেশ খানিকটা বাঁচা যাইব, একটা স্বস্তির নিঃশ্বাস নিতেছিল। কিন্তু তাকে পদত্যাগে বাধ্য কইরা নতুন করে যে ফাড়াবাসের সিপাই পড়লো তারেক, এটা এখন ওই হারে হারে বুঝতে পারতেছি। কিভাবে ফাড়াবাসের সিপাই পড়লো সেটা বলতেছি, তার আগে একটু বলে রাখা ভালো, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগে বা বঙ্গভবন ছাড়ায় আওয়ামী লীগ শিবিরে একটা স্বস্তির নিঃশ্বাস বা একটা আনন্দের জোয়ার যে বইতেছে, এইটা মনে হয় একটু আশা করি বুঝতে পারতেছেন। এর কারণ হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সময় বা একেবারে নাকাল অবস্থায় মেরুদণ্ড সোজা করে যে জরুরি অবস্থা জারি করার মতন সেই সক্ষমতা বা সেই সাহস শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মধ্যে নাই বা ছিল না, এইটা কিন্তু প্রমাণিত হয়েছে। কিংবা তাকে নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের যে একটা ভুল ছিল, এইটাও এখন চোখে পড়ার মতো দৃশ্যমান। এর কারণ হচ্ছে ডেভিল ইনুসের পুরো 18 মাসের অপশাসন ক্ষমতা দখল করা, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র খুঁজে না পাওয়া এবং তাকে এক প্রকার গৃহবন্দী করে রেখে দেশ বিরোধী অধ্যাদেশ জারি করে নেওয়া এবং তিনি অকাতরে সেই সকল দেশ বিরোধী অধ্যাদেশে সিগনেচার করে দেওয়া, তার আইনি ভিত্তি তৈরি করে দেওয়া, এগুলো তিনি অনায়াসেই করে গেছেন। কিন্তু তার নিয়োগকর্তা দলের জন্য কিছুই করেন নাই। তিনি বঙ্গভবনে বেঁচে আছেন না মরে আছেন তার কোনো খবর আমরা পাচ্ছিলাম। এ নিয়ে আমরা অনেকে বেশ সরব ছিলাম, প্রতিবাদ পর্যন্ত করেছি। কিন্তু তার মুখে যখন কথা ফুটলো, এই থেকে আওয়ামী লীগ শিবিরে বা আমাদের মধ্যে একটা চরম অস্বস্তি দেখা দিল। কেননা তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেসিস্ট, স্বৈরাচার, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, স্বাধীনতার ইতিহাস মীমাংসিত ঐতিহাসিক ইতিহাসকে বিকৃতকরণ এবং একের পর এসব কথাগুলো বেশ অস্বস্তির মধ্যেই ছিল আওয়ামী লীগ শিবির। আর এই কথাগুলো শুনলে পর মনে হইতো কি যে চামড়া কাইটটা ওইখানে লবণ বা মরিচ ছিটাই দেওয়া হচ্ছে। আবার তার উপরে ডেভিল ইনুস অনেক নির্যাতন, অনেক অন্যায় করেছে, তাকে গৃহবন্দী করে রেখেছে, এই ধরনের অনেক কথা তিনি বলেছেন। কিন্তু ডেভিল ইনুসের পুরো 18টা মাস যে আওয়ামী লীগের উপর বর্বরচিত হামলা, নির্যাতন, অত্যাচার, তিনি এবার একজন মুক্তিযোদ্ধা, অথচ স্বাধীনতার আতুর ঘর 32 ধ্বংস করা হলো, এই নিয়ে একটা টু শব্দ উনি এখন পর্যন্ত আজ অব্দি করে নাই। মিডিয়ার সামনে এই বিষয় নিয়ে একটা কথা বলেছে, কেউ শুনেছেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বা রাষ্ট্রপতির উপর ভিত্তি করে যে শেখেরি বেটি দেশে আসতেছেন না, এইটা যে প্রমাণিত হয়েছে, এইটাও তারেক এখন হারে হারে বুঝতে পারতেছে। ফেসিস্ট তারেক চুপ্পুর মুখ দিয়ে আওয়ামী লীগ সম্পর্কে এইসব বলি, অর্থাৎ তাকে ব্যবহার করে যে বঙ্গভবন ছাড়া করবে, ছুঁড়ে ফেলে দেবে, এইটা তো অনেক আগেই বলা হয়েছে, এটা অনেক আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। সুতরাং তার ভিতরে যদি বোধ থাকতো, তাহলে তিনি অনেক আগেই নির্বাচিত সরকার আসার পরপরই তিনি পদত্যাগ করতেন। ওই তারেকের মাইয়ের পায়ে সালাম কইরা চাকরির 5 বছর রক্ষা করার জন্য বা চাকরির পুরা মেয়াদ বাঁচানোর জন্য তাদের পিছনে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী পয়রা জাতিকে বিভ্রান্ত করার মতো কাজ তিনি করতেন না। এবার বলি, রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করে নতুন করে ফ্যাসিস্ট তারেক কিভাবে ফাটাবাসের সিপাই পড়লো সেই বিষয়টা বলি। নতুন রাষ্ট্রপতি তো নিয়োগ দিতে হবে নাকি? কিন্তু বিএনপি বা তারেকের সেই ক্ষমতা নাই যে বিএনপির মধ্য থেকে কোনো সিনিয়রের নেতাকে বঙ্গভবনে বসাবে বা রাষ্ট্রপতি বানাবে বা রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবে। মার্কিন ডিপ স্টেট বা মার্কিনীরা যাকে চায় তাকেই রাষ্ট্রপতি হিসেবে বসাতে হবে, রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিতে হবে। আর এই পদের জন্য এরই মধ্যে একজন নারীকে তারা সিলেক্ট করে দিয়েছেন, তিনি আইরিন খান। তো খুব সম্ভবত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আইরিন খানের নামে শোনা যাচ্ছে এবং তিনি এই আগস্ট না সেপ্টেম্বরের আগে নাগাদ রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার ক্ষমতা বিএনপি পারতেছে না বা নিয়োগ দিতে পারছে না। এমনকি এই নারী একজন দ্বৈত নাগরিক, তাকে এই মুহূর্তে মার্কিনীদের নাগরিকত্ব ছাড়তে হবে এবং প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে বসতে হবে। তার জন্য তিনি তার যে নাগরিকত্ব ছাড়ার জন্য একটা সময় সাপেক্ষ সেই সময়টা তিনি নিচ্ছেন এবং সেই ধারাবাহিক তিনি কাজও করতেছেন, এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, বিরোধী পক্ষকে জিজ্ঞেস করেন কেন চায়।
বিভিন্নভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দিবে অথবা অন্যায় করবে, তাদেরকে তিরস্কৃত করবে। এই ধারা আমাদের অব্যাহত থাকবে, এটা আগেও হয়েছে। আমরা জনগণের সেবা করার জন্যেই জনবান্ধব পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যকে আমরা এগিয়ে নিতে চাই, তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে চাই, যাতে দেশের মানুষের গণ-অভ্যুত্থান পরবর্তী নবপ্রত্যাশা অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী এটা জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে স্বীকৃতি পায়। ইতিমধ্যে তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। মূলত রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে কিনা। অতীতে যেটা দেখা গিয়েছে, ফ্যাসিবাদী সরকারের সময়ে তারা রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা রাষ্ট্রের সকল বাহিনীকে তারা ব্যবহার করেছে, অপব্যবহার করেছে। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। তাদেরকে সম্মাননা পদক দেয়া হবে বিভিন্ন পর্যায়ে। পুলিশ ডেতে আজকে আর্থিক পুরস্কার এবং সনদ আমরা দিলাম, এটা স্বীকৃতি তাদের সারা জীবনের স্বীকৃতি হিসেবে থাকবে। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, অন্যদিকে সামনে আসছে তার বিদেশে পালিয়ে যাবার প্রস্তুতির খবর। আর এরই মাঝে জানা গেল ইসলামী ব্যাংকে ধ্বংস করতে শত শত কোটি টাকা মেরে দিয়ে পেছন থেকে কলকাঠি নেড়েছেন শাহাবুদ্দিন। আরও চাঞ্চল্যকর বিষয় হল, শাহাবুদ্দিনকে যাতে গ্রেপ্তার না করা হয় তা নিয়ে বিএনপির সঙ্গে নাকি সমঝোতাও হয়েছে। শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিতে কি পালানোর আগেই গ্রেপ্তার হবেন শাহাবুদ্দিন, নাকি বিএনপি তাকে বিদেশে পালানোর সুযোগ করে দিবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে না করতেই বিভিন্ন অপকর্ম সামনে আসতে শুরু করেছে। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি, শত শত কোটি টাকা আত্মসাৎ এবং এস আলম গ্রুপের অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। হাইকোর্টে দাখিল করা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUU এর এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী JMC বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের শেয়ার জালিয়াতি এবং এস আলম গ্রুপের টাকা পাচারের ক্ষেত্রে চুপ্পু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বুধবার হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2017 সালে তৎকালীন সরকারের প্রত্যক্ষ সমর্থনে এবং ব্যাংক কোম্পানি আইনের একাধিক বিধান উপেক্ষা করে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের প্রায় 82% শেয়ারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেয়। ঠিক ওই সময়ে JMC বিল্ডার্সের প্রতিনিধি হিসাবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2024 সালে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশনায় ইসলামী ব্যাংকের এই বিশাল শেয়ার কেলেঙ্কারির বিষয়ে তদন্ত শুরু করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUU। দীর্ঘ তদন্ত শেষে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে ব্যাংকের শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নানা চাঞ্চল্যকর তথ্য প্রমাণ যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ শাহাবুদ্দিন JMC বিল্ডার্স কোম্পানির অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে এই জালিয়াতির সাথে যুক্ত ছিলেন। ভুয়া কোম্পানি JMC বিল্ডার্স মূলত ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ বের করে সেই অর্থ দিয়ে পুনরায় ব্যাংকের শেয়ার কেনে। অর্থাৎ ব্যাংকের নিজস্ব অর্থ ব্যবহার করেই ব্যাংকের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এমনকি শেয়ার কেনার এই বিপুল অর্থ লুট করা হয়েছিল এস আলমের দখলে থাকা অন্য আরেকটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। তদন্তে আরও বলা হয়, জালিয়াতির মাধ্যমে পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়ে এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে হাজার হাজার কোটি টাকার ঋণ অনুমোদনে সাবেক এই রাষ্ট্রপতি ভূমিকা রাখেন, যা পরবর্তীতে ব্যাংকটিকে তীব্র আর্থিক সংকটের মুখে ঠেলে দেয়। আদালতে BFIUU এর এই প্রতিবেদন দাখিলের পর রাজনৈতিক ও আর্থিক খাতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্বৈরাচারের প্রেতাত্মা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগের পর থেকে আর্থিক কেলেঙ্কারির কারণে চুপ্পুর গ্রেফতারের দাবি উঠেছে। এদিকে আরও জানা যাচ্ছে ইতোমধ্যে সাবেক এই রাষ্ট্রপতি দেশ থেকে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকে দাবি তুলেছেন কোনো মতেই যেন। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়ে কথা হয় এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পুর অসংখ্য নিউজ দেখিয়েছে গেছে। এই বিষয়গুলো দেখে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এবং বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।